বিশ্বজুড়ে চাপে আদানি গ্রুপ, বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার এখনই সময়। নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র ততই বাড়বে বললেন তারেক রহমান। ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই প্রধান চ্যালেঞ্জ, সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব। আগে সংস্কার চায় ৬৫% মানুষ, ১ বছরের মধ্যে নির্বাচন দাবি ৬১ ভাগের। গাজীপুরে বিদ্যুতের তারে জড়ালো পিকনিকের বাস, ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার ২১শে সংবাদে, সাথে আছি আমি সাবের হোসেন। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21sheTV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: আওয়ামীপন্থী তারকাদের কেউ কেউ জেলে, পলাতকদের ক্ষমা চেয়ে কাজে ফেরার আহ্বান জাসাসে। মার্কিন আদালতে আদানি গ্রুপের অনৈতিকতা প্রমাণিত হওয়ায় বাংলাদেশের সাথে ভারতীয় এই শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠানের অসম বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা সহজ হবে, এমনটা জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন আদানির চুক্তি পর্যালোচনার এখনই উপযুক্ত সময়। বিগত হাসিনা সরকারের আমলে অন্যায্য চুক্তির ফাঁদে ফেলে বাংলাদেশে উচ্চ মূল্যে বিদ্যুৎ বিক্রি করছে আদানি গ্রুপ। ক্যাপাসিটি চার্জের নামেও নিচ্ছে হাজার হাজার কোটি টাকা। এদিকে বিশ্বজুড়েই চাপের মুখে আদানি গ্রুপ। সঞ্জয় অধিকারের রিপোর্ট। অবশেষে বেকায়দায় পড়েছে ভারতীয় আদানি গ্রুপ। ঘুষ কেলেঙ্কারির ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালতে অভিযুক্ত ভারতীয় এই শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান। আর এতেই আদানি গ্রুপের প্রতারণামূলক ব্যবসা ও অসম সব চুক্তির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভুক্তভোগী দেশগুলো। ভারতীয় আদানি গ্রুপের সাথে অন্যায্য বিদ্যুৎ চুক্তি রয়েছে বাংলাদেশেরও। বিগত হাসিনা সরকার বিজেপি ঘনিষ্ঠ এই গ্রুপের সাথে অসম ও অন্যায্য বিদ্যুৎ চুক্তি করেছে। সর্বোচ্চ দামে আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনছে বাংলাদেশ। পাশাপাশি চুক্তির দুর্বলতায় বিতর্কিত আদানি গ্রুপকে ক্যাপাসিটি চার্জ হিসেবে পরিশোধ করতে হচ্ছে হাজার হাজার কোটি টাকা। এতে করে চাপে পড়েছে বাংলাদেশের রিজার্ভ। বিদ্যুৎগুলো কেনাও হয়েছে বাজার মূল্যের চেয়ে বেশি দামে, ফলে তার জন্য সরকারের আরও বাড়তি ব্যয় দাঁড়িয়েছে। এই মুহূর্তে বৈদেশিক মুদ্রা রিজার্ভের যে টান, ওই পরিমাণ রিজার্ভ ব্যবহার করার মতো সামর্থ্য আমাদের নেই। এদিকে সৌর বিদ্যুতের কাজ পেতে ভারতীয় কর্মকর্তাদের $250 মিলিয়ন ঘুষ দেওয়ার ঘটনায় গৌতম আদানির বিরুদ্ধে সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নিউ ইয়র্কের আদালত। এ ঘটনা এমন সময়ে ঘটল যখন বাংলাদেশের উচ্চ আদালত থেকেও আদানি গ্রুপের সঙ্গে করা 1600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চুক্তি নিয়ে তদন্তের নির্দেশ আসে। বিশেষজ্ঞরা বলছেন আদানির ব্যবসায়িক প্রতারণা এখন প্রমাণিত। বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার এখনই সময়। যুক্তরাষ্ট্র যেই পদক্ষেপটা নিয়েছে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে এইটা দেখা যায়, প্রমাণ করে যে ওনাদের কোম্পানির একটা দুর্নাম আছে, আর ওনারা এরকম জিনিসে ইনভলভড হয়, করাপশন কাইন্ড অফ থিং। এদিকে গৌতম আদানি যুক্তরাষ্ট্রে অভিযুক্ত হওয়ার পর গ্রুপটির সঙ্গে $250 কোটি মার্কিন চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে কেনিয়া। দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বৃহস্পতিবার পার্লামেন্টে আদানি গোষ্ঠীর সঙ্গে হওয়া 2টি চুক্তি বাতিলের ঘোষণা দেন। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন বিভিন্ন দেশ সোচ্চার হওয়ায় আদানির কাছ থেকে কেনা বিদ্যুতের উচ্চ মূল্যের বিষয়েও তাদের ওপর এখন চাপ প্রয়োগ করতে পারবে বাংলাদেশ। তাদের এগেনস্টে যে কোর্ট অর্ডার হয়েছে, আমরা কিছু সুযোগ সুবিধা আদায় করা উচিত, আমাদের কন্ট্রাক্টটা যেন শুধরানো যায়। তবে চুক্তি বাতিল না করে পুনর্মূল্যায়নের মাধ্যমে বাংলাদেশের হিস্সা বুঝে নেওয়ার পরামর্শ তার। সঞ্জয় অধিকারী, ২১শে টেলিভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত দেরি হবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ততই বাড়বে। বিতাড়িত স্বৈরাচার বিদেশি প্রভুদের নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ বাঁচাতেই নির্বাচন চায় বিএনপি। চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়ার রহমানের সহায়তায় ওমর ফাহিমের রিপোর্ট।
14 বছর পর চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী দিনগুলো প্রত্যেকটি দিন বক্তব্যে তারেক রহমান বলেন, বিদেশি প্রভুদের নিয়ে দেশের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে বিতাড়িত স্বৈরাচার। যেই স্বৈরাচারকে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে দেওয়া হয়েছে, সেই স্বৈরাচার কিন্তু বসে নেই। সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের তাগিদ দিয়ে তারেক রহমান বলেন, প্রস্তাবিত সকল সংস্কার বাস্তবায়নে প্রয়োজন নির্বাচিত সরকার। সকল সংস্কারের বাস্তবায়ন একমাত্র সম্ভব শুধুমাত্র একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে। যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়, নির্বাচন যত দেরি হবে তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। এর আগে তরুণদের সঙ্গে বিরোধ নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশ রক্ষা ও জনগণের ইচ্ছে পূরণে নির্বাচন চায় বিএনপি। নির্বাচন দরকার, এই জন্যে এখন চতুর্দিক থেকে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। এই চক্রান্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারে একমাত্র জনগণ, আর সেই জনগণের প্রতিনিধিত্ব পার্লামেন্টই পারে তাকে সুষ্ঠুভাবে সামনের দিকে এগিয়ে দিতে। সংস্কার এগিয়ে নিতে যারা আন্দোলনে ছিলেন তাদের সাথে নিয়ে বিএনপি সরকার গঠন করতে চায় বলেও জানান বিএনপি মহাসচিব। আমরা অবশ্যই জয়যুক্ত হব। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে রাজশাহীতে এক কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবেলায় সরকারকে জনগণের সাথে থাকার আহ্বান জানিয়েছেন। যদি তাদের ষড়যন্ত্র সফল হয়, আপনার এই কেস তো উঠবেই না, বরং এই কারো 10টা থাকলে ওই দ্বিগুণ হয়ে জ্যামিতিক হারে 20টা হয়ে যাবে। সেই সম্ভাবনাও কিন্তু আছে। 31 দফার মধ্যে আরো রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে, মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে, মানুষের অর্থনৈতিক মুক্তিতে বিশ্বাস করে, তাদের সকলের সম্মিলিত চিন্তার সমষ্টিগত ফল হচ্ছে এই 31 দফা। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার সিইসি ও 4 কমিশনার শপথ নেবেন কাল। দীর্ঘদিনের আস্থাহীনতার সংকট ঘুচিয়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়াই নবগঠিত ইসির প্রধান চ্যালেঞ্জ বলে মনে করছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। আর মতানৈক্য ঘুচিয়ে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনকে বড় সংকট হিসেবে দেখছেন বিশ্লেষকরা। শিউলি শবনমের প্রতিবেদন। নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর তাদের চ্যালেঞ্জ কি হবে, এমন প্রশ্নে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে ভোটে আনা হবে ইসির মূল চ্যালেঞ্জ। 3টা নির্বাচন কমিশন 3টা কলঙ্কজনক নির্বাচন করেছে, যার মাধ্যমে নির্বাচন কমিশনের উপর ব্যাপক আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। মানুষ যাতে ভোটাধিকার ফিরে পায় তার জন্য অনেকগুলো করণীয় আছে, বা এই প্রতিষ্ঠানকে পরিচ্ছন্ন করা, এইসব করে যাতে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, যার মাধ্যমে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয় এবং আমাদের কলঙ্ক অবসান ঘটে। নতুন কমিশনকে ভোটার তালিকা হালনাগাদ করা ও প্রবাসীদের ভোটার তালিকায় যুক্ত করাকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ রাজনীতি বিশ্লেষকদের। অনেক প্রবাসী আছে ভোটার তালিকায় নেই, কারণ আমরা চাই এবার প্রবাসীরাও প্রচুর ভোট দিক। সো এই কাজগুলো তারা যাতে খুব দ্রুত শুরু করেন, আর তাদের দিক থেকে তারা এটা বিবেচনা করতে পারেন যে কিছু স্থানীয় সরকার নির্বাচন, কিছু কয়েকটা ফেজ, কিছু ইউনিয়ন, কিছু উপজেলা, ইউনিয়ন সময় এখনো পুরো বাতিল হয়নি, বাতিল করে কিছু ইউনিয়ন এবং কিছু উপজেলা নির্বাচনও যদি তারা করেন। আওয়ামী লীগ ও তার সহযোগী জোটগুলো নিষিদ্ধ না হলে সেক্ষেত্রে তারা নির্বাচনে এলে তাদের জন্য ভোটের পরিবেশ সৃষ্টি করা কমিশনের দায়িত্ব বলে মনে করছেন বিশ্লেষকরা। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় এবং আওয়ামী লীগ যদি দল হিসাবে নির্বাচন করতে চায়, ওনাদের ওই নির্বাচনে আওয়ামী লীগকে এন্টারটেইন করতে হবে এবং আওয়ামী লীগের প্রত্যেকের রাইট, যা যা রাইট আছে, ইলেকটোরাল রাইট আছে, প্রত্যেকটা তাদেরকে দিতে হবে। সব দলের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে নবগঠিত ইসি সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা করেন সংস্কার কমিশন প্রধান। একটা তো বড় অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, এটার ব্যাপারে অনেক মত পার্থক্য আছে। তো আমি আশা করব যে তারা সঠিক সিদ্ধান্ত নেবে এবং এর মাধ্যমে যাতে সুষ্ঠু নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয় তা নিশ্চিত করবে।
গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের সাথে যেন কোনো ধরনের বিশ্বাসঘাতকতা না হয় এজন্য নতুন কমিশন পুরো নির্বাচনী ব্যবস্থাকে ঢেলে সাজাবে বলে আশা তাদের। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত করা এবং রাষ্ট্রপতি পদে নির্দলীয় ব্যক্তির প্রস্তাব এসেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে। ইলেকট্রনিক মিডিয়া সম্পাদকদের সাথে সংস্কার কমিশনের মত বিনিময়ে সংসদ নির্বাচনের আগে একদিনেই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তাবনাও উঠে আসে। যেই লাস্টে যে ইলেকশনগুলো করেছেন আমাদের নির্বাচন কমিশন, লোকাল গভর্নমেন্ট ইলেকশন, ওখানে প্রায় 23,000 কোটি টাকা খরচ করেছেন, 23,000 কোটি টাকা, এবং 19 লক্ষ থেকে 20 লক্ষ লোকের এনগেজমেন্ট হয়েছে। এতগুলো শিডিউল করতে গিয়ে প্রায় 225 দিনের মতো সময় লেগেছে। এই জিনিসটা আমরা যদি এই রিফর্মটা করি, লোকাল গভর্নমেন্টটাকে যদি আমরা পার্লামেন্টারি সিস্টেমে নিয়ে আসি, তাহলে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন এগুলো একই শিডিউলে যদি করতে পারি, তাহলে আমার খরচ চলে আসবে 600 কোটি টাকার মধ্যে। যেমন রাষ্ট্রপতির নির্বাচন, তারা বলছেন সরাসরি আসন হওয়া দরকার, এবং ওনাদের কেউ কেউ বলছেন কোনো নির্বাচনেই যেন পরোক্ষ না হয়, প্রত্যক্ষ হয়, প্রত্যেকের কনস্টিটিউয়েন্সি থাকে, এবং রাষ্ট্রপতির নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন। তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয় ওনারা বলছেন, কারণ ওখানে দলীয়করণ হতে পারে। তারপরে অর্থের উৎসের স্বচ্ছতা যেন নিশ্চিত হয়। তারপরে নির্বাচন কমিশন রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যেন এগুলো নিয়োগপ্রাপ্ত হয়, এবং আমরাও এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি, আমরাও ভাবছি। অন্তর্বর্তী সরকার যা যা সংস্কার প্রয়োজন মনে করবে তার সবগুলো করার পরেই নির্বাচনের পক্ষে 65.9% মানুষ, আর 1 বছরের মধ্যে নির্বাচন চান 61.1% মানুষ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকার জরিপে এমনটাই উঠে এসেছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে অন্তর্বর্তী সরকার ও দেশের জন্য কল্যাণকর হবে। একই সঙ্গে রাজনৈতিক দলসহ অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে সংস্কারের তাগিদ দেন তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে কবে হচ্ছে নির্বাচন, কখন হওয়া প্রয়োজন, বিষয়টি নিয়ে একে অপরের সাথে কিছুটা ভিন্ন সুরে কথা বলে আসছে বিএনপি এবং জামাত। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা একটি জরিপ চালায়। জরিপে শহরের 60% এবং গ্রামের 61% মানুষ 1 বছরের মধ্যে জাতীয় নির্বাচন চান। 2 থেকে 3 বছরের মধ্যে নির্বাচনের পক্ষে 18.7% আর 8.6% উত্তরদাতা চান 18 মাসের মধ্যে নির্বাচন। 5.8% জনগণ 4 বছর বা তার চেয়ে বেশি সময় পর জাতীয় নির্বাচনের পক্ষে। 18 থেকে 34 বছর বয়সী 62.4% জনগণ 1 বছরের মধ্যে নির্বাচন চান। 35 বা তার চেয়ে বেশি বয়সীদের 59.8% 1 বছরের মধ্যে নির্বাচন চান। আরেকটি প্রশ্নের উত্তরে 65.9% মানুষ সব ধরনের সংস্কার করে নির্বাচনের পক্ষে মত দেন। শুধু নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারের পক্ষে মত দেন 31.9% মানুষ। বিশ্লেষকরা সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ নেওয়ার কথা বলেন। নির্বাচন রিলেটেড যে সংস্কারগুলো, যেমন ধরেন নির্বাচন কমিশন, যেমন ধরেন বিচার ব্যবস্থা, প্রশাসন, পুলিশ, এগুলো তো রিলেটেড, এগুলো করে বাকিটা নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিয়ে মানে এই সরকার যদি সম্মানের সঙ্গে প্রস্থান করে সেটা খুবই ভালো হবে। রাষ্ট্র, সরকার, সংবিধান, প্রশাসন, সাংবিধানিক প্রতিষ্ঠান, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস, বিভিন্ন ক্ষেত্রে আমরা সংস্কারের প্রস্তাবনা দিয়ে আসছি, যেগুলো আমি মনে করি আলাপ আলোচনা করে রাজনৈতিক দলের সাথে বোঝাপড়া করে এ ব্যাপারে উদ্যোগ নেওয়া প্রয়োজন। আগামী 1 বছরের মধ্যে নির্বাচনের পক্ষে তারাও কথা বলেন। 2025 সালের ডিসেম্বরের মধ্যে একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন করে এই সরকার যদি বেরিয়ে যেতে পারে, এই সরকারকে মানুষ ধন্যবাদ জানাবে, সরকারকে মানুষ প্রশংসাই করবে। এই সময়টা যদি বাড়তে থাকে তাহলে এর সাথে সাথে আরও সাইড এফেক্টগুলো আসা শুরু করবে। অনেক রাজনৈতিক জটিলতা তৈরি হবে, অনেক সমস্যা দেখা দিবে। সেই সমস্যা, সেই সমস্ত জটিলতা মোকাবেলা করার মতো পর্যাপ্ত শক্তি এবং সময় এই সরকারের আছে বলে আমি মনে করি না। সার্বিক সংস্কার করে নির্বাচিত সংস্কারের জন্য একটি রূপরেখা দিয়ে যাওয়ার তাগিদ দেন তারা। ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার্স, তার একটা মতামত তারা গঠন করতে পারেন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচনে 50% নারী আসন বাতিল চান নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ফৌজিয়া করিম ফিরোজ।
নারীদের নির্বাচনে সরাসরি অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোতে 30% নারী রাখার বাধ্যবাধকতা ও নির্বাচনী ইশতেহারে নারী অধিকার বিষয়ক প্রস্তাবনা রাখার সুপারিশ করা হবে বলে 21 টেলিভিশনকে জানান ফৌজিয়া করিম। পারিবারিক আইনের সাথে রাষ্ট্রীয় আইনের মেলবন্ধন করা হবে বলে জানান নারী বিষয়ক সংস্কার কমিশনের এই সদস্য। শাকেরা আরজুর রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের অধীনে দেশকে নতুন করে ঢেলে সাজানোর জন্য সবচেয়ে জরুরি যে বিষয়টি আলোচনায় এসেছে তা হলো সংস্কার। তবে সেখানে অনেকটাই উপেক্ষিত ছিল দেশের মোট জনসংখ্যার প্রায় 51% নারীর হিস্সা ও অংশীদারিত্বের বিষয়টি। যে কোনো দেশের কাঙ্ক্ষিত প্রোগ্রেস এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য অবশ্যই নারীর অংশগ্রহণ বাড়ানো অত্যন্ত জরুরি। তাদের কাছ থেকে আমার আশা থাকবে তারা তাদের এই একটা ঐক্য ধরে রেখে তারা যাতে ভালো কাজ করে যায়, নারীদের জন্য সবার জন্য একটা বৈষম্যহীন সমাজ গিফট দিতে পারে। দেরিতে হলেও সরকার নারী সংস্কার কমিশন গঠন করেছে। নারীর অধিকার অর্জনের ক্ষেত্রে অমীমাংসিত বিষয়গুলোকে সংস্কারের দাবির মধ্যে অন্তর্ভুক্ত করতে আলোচনায় বেশ কিছু বিষয় থাকবে বলে জানিয়েছেন সংস্কার কমিশনের সদস্য। সংবিধানের 65 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের 350টি আসনের মধ্যে 50টি আসন নারীদের জন্য সংরক্ষিত। দীর্ঘদিন ধরে নির্বাচনে নারীর সরাসরি অংশগ্রহণের বিষয়টি আলোচনায়ও রয়েছে। বিগত 15 বছরে নারী সংসদ সদস্যরা নারীদের জন্য কিছু করে যাননি বলে মত ফৌজিয়া করিমের। আমি মনে করি সংসদে যে মনোনীত যে নারী সদস্য আসছে এটাকে পুরোপুরি বন্ধ করে ফেলতে হবে। 50 জন সদস্য যারা ছিলেন মনোনীত, তারা কতজন ব্যক্তি নারীদের জন্য কথা বলেছে? কেউ বলেন নাই। তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলে আপনার মিনিমাম 30% রিপ্রেজেন্টেশন থাকতে হবে মহিলাদের। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যখন তাদের নির্বাচনের ইশতেহার তৈরি করবে, নারীদের জন্য কি করছেন তারা এবং একটা টার্গেটেড টাইম দিতে হবে। প্রত্যেক নারীর স্বাস্থ্য বীমা সহ পিছিয়ে পড়া নারীদের কথা বিবেচনায় নিয়ে বেশ কিছু প্রস্তাবনা থাকছে সংস্কারে। চাতালে কাজ করে, ইয়েতে কাজ করে, রাস্তায় কাজ করে, কনস্ট্রাকশনে কাজ করে, ওদের জন্য কোনো আইন নাই। প্রত্যেকটা নারীরা যেন স্বাস্থ্য বীমায় আওতায় পড়ে। নারী অধিকার প্রতিষ্ঠায় পারিবারিক আইনের সাথে রাষ্ট্রীয় আইনের মেলবন্ধন করা হবে বলেও জানান তিনি। নারী নির্যাতন আইন, ডিভোর্স আইন, উত্তরাধিকার আইন সংশোধন সহ বেশ কিছু প্রস্তাবনা থাকছে বলে জানান নারী সংস্কার কমিশনের এই সদস্য। সংস্কারের মাধ্যমে দেশ গঠনে দেশের সর্বস্তরের নারীদের মতামত সংগ্রহ এবং রাজনৈতিক দলগুলোতে নারীর অংশগ্রহণ বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন দেশের সর্বস্তরের জনগণ। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে আওয়ামীপন্থী শোবিজ তারকাদের অনেকেই পাড়ি জমিয়েছেন বিদেশে। হত্যা ও হত্যা চেষ্টা মামলায় কেউ কেউ গ্রেফতার হয়ে জেলবাস করলেও খুঁজে পাওয়া যাচ্ছে না বাকি অনেককেই। এই অবস্থায় গত সরকারের সুবিধাভোগীদের ক্ষমা চেয়ে কাজে ফেরার বার্তা দিলেন জাসাস নেতারা। আদিত্য মামুনের রিপোর্ট। জুলাই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে নানা বিতর্ক সমালোচনায় নিজেদের নাম লিখিয়েছিলেন চলচ্চিত্র, সঙ্গীত, নাটক অঙ্গনের তারকারা। এরপর 5 আগস্টের পর থেকেই লাপাত্তা বেশিরভাগ তারকা শিল্পী। রাজনীতি না করেও সাবেক সরকারের সুবিধা নিতে টানা 3 মেয়াদে অনেকেই এমপি মন্ত্রীর পদ বাগিয়ে তোষামদে মত্ত ছিলেন। আসাদুজ্জামান নূর থেকে শুরু করে চিত্রনায়ক ফেরদৌস, বাদ যাননি শমিকা এসার, রিয়াজ, শাকিল খান, সুবর্ণা, তারানা, মৌসুমী, মমতাজ রাও। শেখ হাসিনাকে মা ডেকে প্লটের আবেদন করেছিলেন শাহরিয়ার নাজিম, জয়। মুজিব সিনেমায় অভিনয় করে আরফিন শুভ পেয়েছিলেন 4 কাঠার প্লট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতিবাচক মন্তব্য ও উস্কানির পর সঙ্গীত, নাটক, চিত্রাঙ্গন থেকেই কেবল নয়, দেশ থেকেই বিদায় নিয়ে প্রাণ রক্ষা করেছেন অনেকেই। এই সমস্ত শিল্পীরা নাকি মন্ত্রী নেতাদের কোলে বসেছিল, তারা আজকে পলাতক। শিল্পীরা কেন পালাবে? কেন তারা এত চাটুকারিতা করবে? আবার কেন তারা, আমার খুব কষ্ট হয় যখন দেখি বিভিন্ন টেলিভিশনে সেই সমস্ত শিল্পীরা আবার নতুন করে তারা অভিনয় করছে। অভিযোগ আছে বিদেশে অবস্থান নিয়ে এখনো কেউ কেউ সামাজিক মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। এদের মধ্যে সরকারের অংশীজন আছেন কেউ। তারা আজকে বিভিন্নভাবে স্টাবলিশড হতে চলেছে আমাদের দেশে সরকারের মাঝে। এগুলোর আমি নিন্দা জানাই,
ধিক্কার জানাই। তবে সংস্কৃতি অঙ্গন প্রায় শূন্য হয়ে যাওয়ায় গুণী শিল্পীদের বিষয়ে নমনীয় জাসাসের এই নেতা। যদি তাদের ভুল স্বীকার করতে পারে তাহলে আস্তে আস্তে তারা যদি কাজে আসে, আমার মনে হয় দেশের মানুষ তাদেরকে ক্ষমা করবে। আমরা তো অবশ্যই চাই তারা যদি চলে আসে এবং তারা কাজ করে, আমাদের মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিটা আরো ভালো হবে, আরো তাড়াতাড়ি আমরা ভালো জায়গায় পৌঁছতে পারবো। কোনো মব সংস্কৃতি নয়, বরং প্রকৃত দোষীদের বিষয়ে আইনি পদক্ষেপ চলমান রাখার পক্ষে মত দেন তিনি। তাদের জন্য কঠিন কোনো শাস্তি আমি আসলে আশা করব না, কারণ তারা তো ভুল করেছে, কারণ না বুঝেই করেছে অনেকে, আমি মনে করি। কারণ তারা মনে করেছিল যে এই সরকার যেহেতু যাবে না, এই সরকারই থাকবে, এই সরকারই চিরস্থায়ী হয়ে গেছে। অন্ধ রাজনৈতিক ভক্ত না হয়ে সবাইকেই শুদ্ধ শিল্পিত আচরণের পরামর্শ দেন শিল্পীরা। থাকবে এই ধরনের একটা আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। পিকনিকে যাওয়ার পথে বিআরটিসি দ্বিতল বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাজীপুর ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির 3 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গঠন করা হয়েছে আলাদা 2টি তদন্ত কমিটি। এদিকে অভিভাবকরা বলছেন শিক্ষকদের বিচক্ষণতার অভাবেই এই দুর্ঘটনা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সকাল 11:15টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে ঘটনা ঘটে। নিহত 3 শিক্ষার্থী হলেন মুস্তাকিম মাহিম, মোজাম্মেল হোসেন ও জুবাইর রহমান। তারা সবাই যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী। পুলিশ জানায় বিআরটিসির 6টি দ্বিতল বাসে বিশ্ববিদ্যালয়ের 460 শিক্ষার্থী বার্ষিক বনভোজনে গাজীপুরে মায়া রিসোর্টে যাচ্ছিলেন। পথে বৈদ্যুতিক তারে লেগে একটি বাস বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলে 1 শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত অবস্থায় 5 জনকে হাসপাতালে নেয়ার পর মারা যায় 2 শিক্ষার্থী। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি মেডিকেল অফিসার জানান 3 জন ছাত্র হাসপাতালে আসার আগেই মারা গেছে এবং আহত 2 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে তারা আশঙ্কা মুক্ত বলে জানান তিনি। এদিকে শিক্ষকদের গাফলতির জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন অভিভাবকরা। আমি বিস্মিত যে এরকম একটা জায়গাতে যেখানে আমার প্রাইভেট কার আসছে না, সেইখানে দোতলা বাস কিভাবে আসে, যারা মারা গেছে তাদের গার্ডিয়ান কিভাবে এটা মানসিকভাবে অ্যাকসেপ্ট করবে। ঘটনা তদন্তে আলাদাভাবে 2টি কমিটি গঠন করা হয়েছে। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং গার্জিয়ান কর্তৃপক্ষ যেভাবে আইনগত সহায়তা চাইবে আমরা সেভাবে করে দেবো। আর গাফিলতির ব্যাপারটা তদন্তের বিষয়, তদন্তে বেড়ে আসবে যে কার কি গাফিলতি ছিল। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত কমিটির গঠন করা হয়েছে, তো আমরা অবশ্যই সবার সাথে কথা বলবো এবং কথা বললে কার দোষ বা কার কোনো যদি সমস্যা থেকে থাকে সেটা আমরা বের করতে পারবো। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় বিশ্ব ব্যাংক। আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবে বিশ্ব ব্যাংক। রাজধানীর দৃক গ্যালারিতে বিশ্ব ব্যাংক আয়োজিত দেয়ালচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন, চিত্রকলা প্রতিবাদের অন্যতম হাতিয়ার। মফিউর রহমানের রিপোর্ট। রাজধানীর দৃক গ্যালারিতে পেইন্ট ইউর স্কাই মেক ইট ইয়োর্স শিরোনামে বাংলাদেশের তরুণদের দৃষ্টিভঙ্গি নিয়ে দেয়ালচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বিশ্ব ব্যাংক। এটি উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, 1000 পৃষ্ঠা লিখে যে প্রতিবাদ করা যায় না, একটি ছবির মাধ্যমেই তা প্রকাশ করা সম্ভব। এ সময় বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, বাংলাদেশের তরুণরা জুলাই আন্দোলনের মাধ্যমে বিশ্বে অনন্য নজির তৈরি করেছে। Our current partnership framework for Bangladesh stress the importance of creating jobs for the million of young Bangladeshi entering the job market every year, job by private sector.
এদিকে শিল্পীরা জানান, দীর্ঘদিনের বঞ্চনার কথাই তারা ফুটিয়ে তুলেছেন দেয়ালচিত্রের মাধ্যমে। যেহেতু আমাদের ওয়েপনই পেন্সিল, আমরা কিভাবে নিজেদের জায়গা থেকে আমরা কাজ করতে পারি, আমরাও দেশকে কিছু একটা দিতে পারছি, আমাদের খুবই ভালো লেগেছিল। জুলাই বিপ্লবের স্মৃতি ধারণ করা এই প্রদর্শনী চলবে 30শে নভেম্বর পর্যন্ত। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নাফিজ, মুগ্ধ আর আবু সাইদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী দিনের ভবিষ্যৎকে ধ্বংস করে শেখ হাসিনা পালিয়ে গেছে। রাজধানীর মহাখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ শিক্ষার্থী গোলাম নাফিজের পরিবারের সাথে দেখা করে আর্থিক অনুদান প্রদান করেন রিজভী। এ সময় বলেন, আওয়ামী লীগ বরাবর মানুষের গলা টিপে ধরে পারিবারিক রাজত্ব কায়েম করেছিল। পাঠ্য বই থেকে শুরু করে সবখানে শেখ মুজিবুর রহমানের কথা তুলে ধরে সবার অবদানকে অস্বীকার করেছে দলটি। বেনজির হারুনদের মতো লোক তৈরি করে মানুষ হত্যা করেছে। একজন ব্যক্তি তার শুধু ক্ষমতায় থাকার জন্য এমন কোনো পন্থা নাই অবলম্বন করেনি। একটা নিষ্পাপ ফুলের মতো একটি কিশোর নাফিজকে হত্যা করতে দ্বিধা করেনি শুধুমাত্র নিজের ক্ষমতাকে নিরাপদ করার জন্য। নাফিজের মায়ের কান্না থামাবেন কি করে, মুগ্ধর মায়ের কান্না থামাবেন কি করে, আবু সাইদের মায়ের কান্না থামাবেন কি করে? শেখ হাসিনা ও দোসরদের পুনর্বাসনে সাফাই গাওয়ার কোনো প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বরিশালে শহীদ পরিবারকে সহায়তা অনুষ্ঠানে আরও বলেন, এদেশে খুনিদের আর প্রতিষ্ঠিত করা হবে না। জুলাই বিপ্লবের প্রত্যেক শহীদ পরিবারকে পুনর্বাসনেরও ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বরিশাল শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। এ সময় ৬৯টি পরিবারকে ৫ লাখ টাকা করে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সার্জিস আলম বলেন, জীবনের বিনিময়ে হলেও খুনি শেখ হাসিনা ও তার দোসরদের পুনর্বাসন ঠেকানো হবে। একটা যৌক্তিক বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে তাদের পুনর্বাসনের কথা যারা বলে, আমরা মনে করি খুনি হাসিনা একটা ক্ষমতা পিপাসু লোভী ছিল, তারা আরেক ধরনের ক্ষমতা পিপাসু লোভী। শেখ হাসিনা ও দোসরদের বিচার না হওয়া পর্যন্ত তাদের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেন তিনি। সর্বোচ্চ চেষ্টা করব, আমাদের চেষ্টার কোনোদিন কমতি হবে না। যেই সরকারি আগামীর বাংলাদেশে ক্ষমতায় আসুক না কেন, এটি যেন তাদের কমিটমেন্টের জায়গা থাকে। এ সময় শহীদ পরিবারের সদস্যরাও শেখ হাসিনার বিচার দাবি করেন। সাইনবোর্ড এলাকায় আন্দোলনও যায়, আন্দোলন যায়, এইচবি গার্মেন্টস মারা যায়। আমার 3 ছেলের মধ্যে উপার্জন করতে বেশি। আমার স্বামীকে গুল্লি করছে, তার হত্যার বিচার চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। আমার ঘুরে বাসায় যাইব, বাইরে গেছে, এই মুহূর্তে আমার ভূতে গুল্লি খেয়ে মারা গেছে। আমার ওই ছেলেটা আমার ব্যবসা একটু এই ইভেন্টের কাজ করে, ওইটা ওই দেখতো। আজকে আর দেখার মতন কেউ নাই। অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হোসেন, বরিশাল সিভিল সার্জন ডাক্তার মরিয়া হাসান সহ কেন্দ্রীয় ও স্থানীয় বেশ কয়েকজন সমন্বয়ক উপস্থিত ছিলেন। ইউসুফ হাসান নাইম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউথ ইস্ট ইউনিভার্সিটির 4 শহীদ সহ সকল শহীদ ও আহতদের স্মরণে আত্মত্যাগের চেতনায় আগামীর বাংলাদেশ শিরোনামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সাউথ ইস্ট ইউনিভার্সিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা AF হাসান আরিফ। সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। বক্তারা বলেন, শহীদদের রক্ত যাতে বৃথা না যায় সেজন্য ছাত্র সমাজকে সজাগ থাকতে হবে। অনুষ্ঠানে সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য, রেজিস্ট্রার ও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি বর্ষণকারী চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী তৌহিদুল ইসলাম ওরফে তৌহিদকে গ্রেফতার করেছে পুলিশ।
সাতক্ষীরার কামালনগর থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে তৌহিদ কোনো রাজনৈতিক দলের অনুসারী কিনা পুলিশ তা জানাতে পারেনি। তার বিরুদ্ধে চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের 12টি মামলা রয়েছে। এর মধ্যে 5টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলা। এবার বাণিজ্য সংবাদ। পুষ্টি ভার্সেস অফ লাইট কণ্ঠে ছড়াক পবিত্র বাণী প্রতিপাদ্যে ব্যতিক্রমধর্মী হিফজুল কুরআন প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে পুষ্টি। সারা দেশ থেকে কিশোর কিশোরী ও তরুণ তরুণী প্রতিযোগীদের প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে আয়োজন করা হবে টেলিভিশন শো। রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথম রমজান থেকে 27 রমজান পর্যন্ত বিকেল 5:10 এই হিফজুল কুরআন প্রতিযোগিতা প্রচারিত হবে বেসরকারি টেলিভিশন ডিবিসি চ্যানেলে। প্রথম পুরস্কার হিসেবে থাকছে সপরিবারে ওমরাহ করার সুযোগ ও ইসলামিক বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ। প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে থাকবেন কারি সাইফুল ইসলাম আজহারি ও জর্ডানের ইসলামিক স্কলার হাতেম জামিল মাহমুদ সুহেমাত। এছাড়া বিশ্বখ্যাত আলেম নোমান আলী, মুফতি মেনক ও মিজানুর রহমান আজহারিও যুক্ত থাকবেন এই আয়োজনের সাথে। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সিরিয়ায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত, নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করবে ব্রিটেন। দেখছেন সন্ধ্যার 21 সংবাদ। রাজধানীর জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে বেওয়ারিশ কুকুর বিড়াল হত্যায় ক্ষোভ প্রকাশ করেছেন শোবিজ তারকাসহ পশু ও পাখি প্রেমীরা। সম্প্রতি জাপান গার্ডেন সিটিতে বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ তোলেন বাসিন্দারা। কুকুরগুলো সাধারণ মানুষজনকে কামড়েছে অভিযোগ তুলে বিষ প্রয়োগে হত্যা করা হয় কয়েকটি কুকুর ও বেড়ালকে। শুক্রবার রাতে এসব ঘটনার ছবি, ভিডিও প্রকাশ্যে আসলে তীব্র নিন্দার ঝড় শুরু হয় সামাজিক মাধ্যমে। এই অবস্থায় প্রাণী সম্পদ অধিদপ্তরের হস্তক্ষেপের আহ্বান জানান অ্যানিম্যাল ওয়েলফেয়ার গ্রুপের পোষা প্রাণী প্রেমীরা। বিষ প্রয়োগে কুকুর বিড়াল হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন জয়া আহসান, তৌহিদ আফ্রিদি ও জ্যোতিকা জ্যোতির মতো তারকারা। সাফজয়ী নারী ফুটবলার ঋতুপর্ণা, রূপনা, মনিকা চাকমাকে সংবর্ধনা দিয়েছে রাঙামাটিবাসী। নিজ জেলায় সম্মাননা পেয়ে বেশ খুশি 3 পাহাড়ি কন্যা। রাঙামাটি মারি স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেয়া হয়। রাঙামাটি প্রতিনিধি সত্রং চাকমার সহায়তায় পারভেজ খোকনের রিপোর্ট। সাফজয়ী পাহাড়ের 3 কন্যা রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমাকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রায় পুরো শহরের প্রধান রাস্তা ঘুরিয়ে রাঙামাটি স্টেডিয়ামে নিয়ে আসা হয়। সে সময় রাস্তায় দাঁড়িয়ে স্থানীয় লোকজন তাদের শুভেচ্ছা জানায়। জেলা প্রশাসন, রাঙামাটি সেনা রেজিয়ন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও রাঙামাটি পৌরসভা পক্ষ থেকে প্রত্যেককে 3.5 লাখ টাকার চেক, সম্মাননা স্মারক সহ বিভিন্ন উপহার দেয়া হয়। এছাড়া জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা ও উপহার দেয়া হয়। একই সাথে আন্তর্জাতিক রেফারি জয়া চাকমা ও সাফজয়ী 3 নারী ফুটবলারের প্রশিক্ষকদের সম্মাননা জানানো হয়। নিজ জেলায় এমন সংবর্ধনায় খুশি সাফজয়ী পাহাড়ের এই 3 কন্যা। অনেক ভালো লাগে এরকম সংবর্ধনা, তো অবশ্যই আমি ধন্যবাদ জানাই সবাইকে। এই দিনের জন্য আমার আমি ঢাকাতে প্রায় 20 দিনের মতো ছিলাম। তো আমাকে প্রতিনিয়ত আমার খোঁজ নিয়েছেন যে আমি বাসায় কবে আসবো। পাহাড়ের এই 3 ফুটবলারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক ও রাঙামাটি রিজিয়ন কমান্ডার। তাদের কাছ থেকে ইন্সপিরেশন পাবে এবং তারা বুঝতে পারবে যে কঠোর পরিশ্রম করলে এরকম অর্জন করা সম্ভব। বিকেএসপি একটা শাখা করার জন্য এখানে সরকারিভাবে অনুমোদন হয়েছে এবং সেটার জন্য জমিও দেখে গেছে বিকেএসপি। তো সেটা এখন আমাদের এটা প্রক্রিয়াগত বিষয়, এটা জমি অধিগ্রহণের পর্যায়ে রয়েছে। সাফজয়ী পাহাড়ি 3 কন্যা দেশ ও দেশের বাইরে ক্রীড়াঙ্গনের সুনাম তুলে ধরেছেন। পাহাড়ে ক্রীড়াক্ষেত্রে সুযোগ সৃষ্টি করা হলে আরও অনেক খেলোয়াড় উঠে আসবে বলে মনে করেন সবাই। পারভেজ খোকন, 21 টেলিভিশন। ভারতের টেনিস কিংবদন্তি সানিয়া মির্জাকে স্পোর্টস অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দিয়েছে দুবাই স্পোর্টস কাউন্সিল। মিউজিয়াম অব দি ফিউচার অনুষ্ঠানে দুবাই স্পোর্টস রিট্রিট এই ঘোষণা দেয়। টেনিসে বিশ্বব্যাপী খ্যাতি কুড়িয়েছেন সানিয়া। ভারতের হয়ে জেতেন 6টি গ্র্যান্ড স্ল্যাম। মহিলা ডাবলসে একসময় নাম্বার 1-এও ছিলেন সানিয়া।
ভারতীয় এই টেনিস কন্যাকে এবার নিজেদের অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে দুবাই স্পোর্টস কাউন্সিল। আর এমন দায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে খুশির সংবাদটি নিজের ইনস্টাগ্রাম পোস্টে শেয়ার করেছেন সানিয়া মির্জা। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিশ্বজুড়ে চাপে আদানি গ্রুপ, বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার এখনই সময়। নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র ততই বাড়বে বললেন তারেক রহমান। ভোটাধিকার ফিরিয়ে দেয় প্রধান চ্যালেঞ্জ, সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব। আগে সংস্কার চায় 65% মানুষ, 1 বছরের মধ্যে নির্বাচন দাবি 61 ভাগের। গাজীপুরে বিদ্যুতের তারে জড়ালো পিকনিকের বাস, 3 বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু। একুশে টেলিভিশনের সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।